Welcome back dear students, welcome again, welcome to Rise Smart Bangla YouTube class. আমি আবারও এসে গেছি তোমাদের পূজা ম্যাডাম বায়োলজির একটা ইন্টারেস্টিং সেশন নিয়ে এবং তোমরা জানো যে প্রিভিয়াস ক্লাসে আমরা যে এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করেছিলাম এবং তোমাদেরকে বলেও ছিলাম যে আমাদের এখনকার ফোকাস এরিয়া হচ্ছে পুরোপুরি এসএসসি, ঠিক আছে? তো এসএসসির যতগুলো আপকামিং এক্সাম রয়েছে, এসএসসি সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস, তো আপকামিং এসএসসির যতগুলো এক্সাম রয়েছে সেই এক্সামগুলোতে বায়োলজির কোন কোন এরিয়াকে আমরা ফোকাস করব, কোন কোন ধরনের টপিককে আমরা এমফাসাইজ করব এবং কোন ধরনের টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে বেশি কোয়েশ্চেন এসছে বায়োলজিক্যাল সায়েন্স থেকে, আমি মূলত সেই পার্টগুলোকে এমফাসাইজ করব, রাইট? তো আগের দিন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এরিয়া থেকে আমরা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম। বিশেষ করে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখি, স্টাফ সিলেকশন কমিশনের যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো, তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন স্টাডি করলে দেখা যায় যে কোন কোন টপিক থেকে এসএসসি বেশি ফোকাস করছে এবং কোন কোন এরিয়াগুলোকে আমাদের ফোকাস করাটা দরকার। তো সেটার কথা মাথায় রেখে আবারও আজকে আমরা আরেকটা কিন্তু ইন্টারেস্টিং মক সেশন এনেছি এবং সেই মক সেশনে যে কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করব সেগুলো অবশ্যই কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনকে দেখবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের রেসপেক্টে যে অপশনগুলো এনেছি অবশ্যই সঠিক আনসারটাকে তো আমরা দেখেই নেব, তার সাথে সাথে বাকি অপশনগুলো থেকে যে কোয়েশ্চেন হতে পারে বা বাকি অপশনগুলোকেও কিন্তু আমরা একই রকমভাবে ইম্পর্টেন্স দেব, রাইট? তো চলো আমি ডিরেক্টলি তাহলে কোয়েশ্চেনে চলে যাচ্ছি এবং বারবারই বলছি যে আমাদের ক্লাসটা কিন্তু পুরোটাই স্টাফ সিলেকশন কমিশনের কথা মাথায় রেখে এসএসসি ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলো সামনে আসতে চলেছে সেই পরীক্ষার বায়োলজি থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমাদের আসতে পারে ফিউচার এক্সামিনেশনে, তো তার কথা মাথায় রেখেই কিন্তু এই ক্লাসগুলোকে কন্ডাক্ট করা। ক্লিয়ার? তো তোমরা প্রত্যেকে ক্লাসগুলোকে দেখো, প্রত্যেকে পার্টিসিপেট করো। যখন তোমরা কোয়েশ্চেন এবং আনসার দেখতে পাবে তখন কোনটা মনে হচ্ছে তোমাদের প্রবাবল আনসার এবং কোনটা মনে হচ্ছে না আনসার, এবং বাকি আনসারগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, রাইট? তো চলো ডিরেক্টলি আমি কিন্তু কোয়েশ্চেন আনসার সেশনে ঢুকে পড়লাম। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা ডিসকাস করার আগে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত পরীক্ষার জন্য, বিশেষ করে এসএসসির পরীক্ষার জন্য একটা চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, চ্যাপ্টারটার নাম হচ্ছে হরমোন। ক্লিয়ার? এন্ডোক্রাইন সিস্টেম বা এন্ডোক্রিনোলজি যে পার্টটা আমরা পড়ি, হরমোনের মধ্যে আমরা অ্যানিমাল হরমোন এবং প্লান্ট হরমোন এই দুটো পার্টকে কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্ব দিই। কেন? কারণ এই দুটো পার্ট থেকে আমাদের পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাই, রাইট? তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনটা বলেছে যে গয়টার অ্যান্ড এনলার্জড থাইরয়েড গ্ল্যান্ড আর মেইনলি ডায়াগনোসড ইন পেশেন্টস with deficiencies of which of the following? Iron, iodine, calcium, phosphorus. তাহলে কোয়েশ্চেনটা আরেকবার বলছি, গয়টার এবং এনলার্জড থাইরয়েড, মানে আমরা জানি যে আমাদের থাইরয়েড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, রাইট? থাইরয়েড হচ্ছে আমাদের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি বা লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কি? আনসার হচ্ছে থাইরয়েড। তাহলে গয়টার বা এটাকে আমরা অনেক সময়তে সিম্পল গয়টার বা এক্সোপথ্যালমিক গয়টারও অনেক সময় বলি। সিম্পল গয়টার বা এক্সোপথ্যালমিক গয়টার বহিঃচক্ষু গলগণ্ড এবং সাধারণ গলগণ্ড, এবং এনলার্জড থাইরয়েড মানে থাইরয়েড গ্ল্যান্ডের স্ট্রাকচার বা সাইজটা যখন অনেকটা বেড়ে যায়, আর মেইনলি ডায়াগনোসড ইন পেশেন্টস উইথ দ্য ডেফিসিয়েন্সিস অফ উইচ অফ দ্য ফলোয়িং? তাহলে নিম্নলিখিত কোন মিনারেল আয়নের ডেফিসিয়েন্সির জন্য বা নিম্নলিখিত কোন মিনারেলের ডেফিসিয়েন্সির জন্য গয়টার বা এনলার্জড থাইরয়েড গ্ল্যান্ড আমরা দেখতে পাই? অপশন বলছে আয়রন,
ফার্স্ট অপশন আয়রন, সেকেন্ড হচ্ছে আয়োডিন, অপশন সি হচ্ছে ক্যালসিয়াম এবং অপশন ডি হচ্ছে ফসফরাস। তো আমরা প্রত্যেকে জানি যে আমরা দু ধরনের খাবার খাই। এক ধরনের খাবারকে বলা হয় বডি কনস্ট্রাকটিভ ফুড, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এই ধরনের খাবার থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে শক্তি বা এনার্জি পাই, রাইট? আর আরেকটা পার্টিকুলার টাইপ অফ ফুড রয়েছে যাদেরকে আমরা বলি হচ্ছে বডি প্রোটেক্টিভ ফুড। দ্যাট মিন্স ভিটামিন এবং মিনারেলস, তাদের থেকে ডিরেক্টলি আমরা কোনো শক্তি বা এনার্জি পাই না, কিন্তু ভিটামিন বা মিনারেলের ডেফিসিয়েন্সি হলে কিন্তু আমাদের বডিতে বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি সিমটমস ডেভেলপ করতে শুরু করে, রাইট? তো এখানে ফার্স্ট অপশানে আমরা দেখতে পাচ্ছি আয়রন। তোমরা খুব ভালো করেই জানো যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য যে রোগটা হয় তার নাম হচ্ছে অ্যানিমিয়া, রাইট? তাহলে আমরা জানি যে আমাদের রক্তের যে লোহিত রক্তকণিকা রয়েছে অর্থাৎ আরবিসি রয়েছে, আরবিসির মধ্যে যে রেসপিরেটরি পিগমেন্ট রয়েছে তার নাম হচ্ছে হেমোগ্লোবিন, তার নাম হচ্ছে হেমোগ্লোবিন, রাইট? এই হেমোগ্লোবিনকে বলা হয় এটা একটা রেসপিরেটরি পিগমেন্ট। এর কাজ হচ্ছে এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। তাহলে হেমোগ্লোবিন তৈরির জন্য যে পার্টিকুলার এলিমেন্টটা রেসপন্সিবল তার নাম হচ্ছে আয়রন। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি হলে কিন্তু যে রোগটা হয় দ্যাট ইজ অ্যানিমিয়া, রাইট? এবং ক্যালসিয়াম, ফসফরাস এবং তার সাথে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, মনে রাখতে হবে, তাহলে দু ধরনের ডিজিজ বা দু ধরনের রোগ হয়। শিশুদের ক্ষেত্রে যাকে আমরা বলি হচ্ছে রিকেট এবং বয়স্কদের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে অস্টিওম্যালেশিয়া, রাইট? তাহলে শিশুদের ক্ষেত্রে রিকেট এবং বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে অস্টিওম্যালেশিয়া। তাহলে ক্যালসিয়াম এবং ফসফরাস এবং ভিটামিন ডি এই ট্রিপল ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে কিন্তু বোন ডেন্সিটি অনেকটাই কিন্তু কমে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায় এবং আমাদের বোনের যে স্ট্রেংথ সেটাও কিন্তু অনেকটা রিডিউসড হয়ে যায়, রাইট? তাহলে আমাদের বোন ফর্মেশন করতে হেল্প করে, বোনের স্ট্রেংথকে বাড়াতে হেল্প করে যে দুটো পার্টিকুলার মিনারেল, তার নাম হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। তাহলে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন আমাকে বলেছে যে কোন পার্টিকুলার মিনারেলের ডেফিসিয়েন্সির জন্য এনলার্জড থাইরয়েড গ্ল্যান্ড বা গয়টার এই ডিজিজটা আমরা দেখতে পাই। আনসার হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে আয়োডিন। তাহলে যে সমস্ত মানুষ যাদের ক্ষেত্রে আমরা দেখি যে যারা নন আয়োডাইজড সল্ট খান বা যাদের ডায়েটে ঠিকঠাক অ্যামাউন্টে আয়োডিন প্রেজেন্ট থাকে না, তো তাদের মধ্যেই কিন্তু আমরা ইউজুয়ালি এই সিম্পল গয়টার দেখতে পাই, রাইট? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আয়োডিন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফর্ম ইন উইচ অ্যানিমালস স্টোর কার্বোহাইড্রেটস। তাহলে আমরা যদি বলি যে simplest form of কার্বোহাইড্রেটের সরলতম রূপ কোনটি? আনসার ইজ গ্লুকোজ, রাইট? তাহলে যখন গ্লুকোজের পরিমাণ আমাদের শরীরে বেড়ে যায় বা অ্যানিমাল বডিতে যখন গ্লুকোজের মাত্রা অনেকটাই বেড়ে যায়, তখন এক্সেস অ্যামাউন্ট অফ গ্লুকোজকে স্টোর করে রাখা হয় ফর ফিউচার ইউজ, রাইট? তাহলে স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজকে আমরা বলি হচ্ছে গ্লাইকোজেন। ক্লিয়ার? স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ হচ্ছে গ্লাইকোজেন। মাসেলে এবং লিভারে কিন্তু এই গ্লুকোজটা গ্লাইকোজেন ফর্মে স্টোর হয়ে থাকে, রাইট? তাহলে এই কোয়েশ্চেনটাতে বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফর্ম ইন উইচ অ্যানিমালস স্টোর কার্বোহাইড্রেটস। এখানে অ্যানিমালটা হচ্ছে কিওয়ার্ড। কারেক্ট আনসার ইজ গ্লাইকোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারেক্ট আনসার ইজ গ্লাইকোজেন। তাহলে স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ ইজ কল্ড গ্লাইকোজেন, বা অনেক সময়তে আমরা কিন্তু গ্লাইকোজেনকে অ্যানিমাল স্টার্চও বলে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লাইকোজেনকে কিন্তু আমরা অ্যানিমাল স্টার্চও বলে থাকি, রাইট?
তাহলে গ্লুকোজটা হচ্ছে একটা মোনোস্যাকারাইড, এক শর্করা, এবং গ্লাইকোজেন বা স্টার্চ এরা হচ্ছে পলিস্যাকারাইড বা বহু শর্করা। ক্লিয়ার? তাহলে আমরা যদি গ্লাইকোজেন বা স্টার্চের ব্রেকডাউন করি, ব্রেকডাউন করার পর আমরা যে সিম্পলেস্ট মলিকিউলগুলোকে পাই তাদেরকেই বলা হয় গ্লুকোজ, রাইট? অ্যান্ড দ্য গ্লুকোজ ইজ ইনডিস্ট্রাক্টেবল ইন নেচার, দ্যাট মিনস উই আর নট সাপোজ টু ব্রেক গ্লুকোজ। তার মানে গ্লুকোজ ফর্মেশন হওয়ার পর কিন্তু গ্লুকোজকে আর ভাঙা পসিবল নয়, রাইট? যেরকম আমরা বলি হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটিন ইজ অ্যামাইনো অ্যাসিড, স্ট্রাকচারাল ইউনিট অফ ফ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, মানে এগুলো তৈরি হওয়ার পর কিন্তু এদেরকে আর ফার্দার ডিস্ট্রাক্ট করা সম্ভব নয় বা পসিবল নয়। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে 2 এরটা অপশন সি। সেলুলোজ, এটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। প্লান্ট সেল ওয়াল কম্পোনেন্ট, প্লান্টের যে সেল ওয়াল বা উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা বিভিন্ন উপাদান নিয়ে তৈরি হয়। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল ওয়াল? সেল ওয়ালের ফাংশন হচ্ছে টু প্রোভাইড দ্য ফিজিক্যাল রেজিস্ট্যান্স, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। তো প্লান্ট সেল ওয়ালের ক্ষেত্রে সেল ওয়াল কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড লিগনিন। ক্লিয়ার? কাইটিন ইজ সেল wall component of fungi. ফাঙ্গাসের ক্ষেত্রে বা ছত্রাকের ক্ষেত্রে আমরা যে সেল ওয়াল দেখতে পাই সেই সেল ওয়ালের কম্পোনেন্টের নাম ইজ কাইটিন। আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল কম্পোনেন্ট হচ্ছে পেপটাইডোগ্লাইকান। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের এক্সামে জিজ্ঞেস করে। এবং নো সেল ওয়াল ইজ প্রেজেন্ট ইন অ্যানিমাল সেল, অর্থাৎ প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। ক্লিয়ার? তাহলে 2 এর আনসার হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন। উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনফেকশাস ডিজিজ? কোনটা এখানে ইনফেকশাস ডিজিজ বা কন্টাজিয়াস ডিজিজ নয়? কোনো একটা ইনফেকশন, কোনো একটা এক্সটার্নাল কোনো মাইক্রো অর্গানিজম বা ফরেন প্যাথোজেন্সের দ্বারা যে ডিজিজটা হয় না বা যেটা কন্টাজিয়াস নয়, একটা ইনফেক্টেড বডি থেকে কোনো একটা হেলদি ইন্ডিভিজুয়ালের মধ্যে স্প্রেড করে না, সেরকম ডিজিজ কোনটা? ডেঙ্গু, স্কারভি, টাইফয়েড ফিভার, হুপিং কফ। ডেঙ্গু আমরা প্রত্যেকেই জানি ফ্ল্যাভি ভাইরাস রেসপন্সিবল, এবং ডেঙ্গু হচ্ছে একটা ভেক্টর বর্ন ডিজিজ। ডেঙ্গুর ভেক্টরটার নাম কি? এডিস ইজিপ্টি, তাই তো? এডিস মশা, রাইট? তাহলে ডেঙ্গু আনসার নয়, ডেঙ্গু ডেফিনেটলি ইনফেকশাস। টাইফয়েড আমরা জানি ক্লস্ট্রিডিয়াম টাইফি, তাই তো? বা সালমোনেল্লা টাইফি। টাইফয়েড ফিভার হচ্ছে সালমোনেল্লা টাইফি। হুপিং কাফ হচ্ছে, এটাকে পার্টুসিসও অনেক সময়তে বলে, বডিটেলা পার্টুসিস। এগুলো সবকটাই কিন্তু বিভিন্ন প্যাথোজেনের সায়েন্টিফিক নেম, তাই তো? সালমোনেল্লা টাইফি, বডিটেলা পার্টুসিস। ডেঙ্গুর ক্ষেত্রে বললাম এটা একটা ভাইরাল ডিজিজ, এবং এই ভাইরাল ডিজিজটাকে ট্রান্সমিট করতে হেল্প করে যে ভেক্টরটা বা যে ক্যারিয়ারটা, তার নাম হচ্ছে এডিস মসকিউটো। বাট অপশন বিতে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্কারভি, রাইট? তাহলে স্কারভি হচ্ছে একটা ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ। স্কারভি হচ্ছে একটা ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ, রাইট? কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে স্কারভি হয়? আমরা প্রত্যেকেই জানি ভিটামিন সি, রাইট? হোয়াট ইজ দ্য সিমটম অফ স্কারভি? ইনফ্ল্যামেশন অফ গাম, অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত পড়া। ব্লিডিং ফ্রম গামস, অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত পড়া, এটা হচ্ছে স্কারভির সিমটম। এবং যেহেতু ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির জন্য স্কারভি হয়, সেই জন্য ভিটামিন সিকে বলা হয় অ্যান্টিস্করবিউটিক ফ্যাক্টর, রাইট? এবং ভিটামিন সি হচ্ছে একটা ওয়াটার সলিউবল ভিটামিন, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে।
কোন ভিটামিন ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়? আনসার ইজ ভিটামিন সি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, pollination is best defined as, pollination কথাটার মানে হচ্ছে পরাগযোগ, পরাগযোগ। তাহলে pollination is best defined as transfer of pollen from anther to stigma, অর্থাৎ ফুলের যে পরাগরেণু সেটা অন্য কোনো একটা ফুলের গর্ভমুণ্ডের মধ্যে গিয়ে পড়া, বা যদি সেটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তাহলে ব্যাপারটা সেম ফ্লাওয়ারের মধ্যেই হয়। তাহলে অপশন এ ইজ ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা, অপশন বি ইজ জার্মিনেশন অফ পোলেন গ্রেনস, অর্থাৎ পরাগ রেণুগুলো জার্মিনেট করা, অপশন সি ইজ গ্রোথ অফ পোলেন টিউব ইন ওভিউল, ওভিউলের মধ্যে পোলেন টিউবের গ্রোথ, অপশন ডি ইজ ভিজিটিং ফ্লাওয়ার্স বা ইনসেক্ট, ইনসেক্ট যারা রয়েছে তারা ফ্লাওয়ারকে ভিজিট করে। কোনটা পলিনেশনের বেস্ট যে ডেফিনেশন, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, কোনটা পলিনেশন সম্পর্কে যায়? অপশন এ হচ্ছে ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে পোলেন গ্রেনস সেটা কোনো একটা পলিনেটর বা কোনো একটা ক্যারিয়ার, ক্যারিয়ার বা ভেক্টর বাহকের মাধ্যমে আরেকটা ফ্লাওয়ারের যে স্টিগমা সেখানে গিয়ে পড়ছে, রাইট? তাহলে মেল পার্টটা অর্থাৎ পোলেন গ্রেনটা উইথ দ্য হেল্প অফ পলিনেটর সেটা গিয়ে পড়ছে ফিমেল পার্টের স্টিগমার মধ্যে এবং সেখানে ফার্টিলাইজেশন বা পলিনেশন হচ্ছে। তো এখানে আনসার উইল বি অপশন এ। পলিনেশন দু রকমের হতে পারে, যদি সেম ফ্লাওয়ারের মধ্যে হয় দ্যাট ইজ সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ, সেক্ষেত্রে কিন্তু কোনো ভেক্টর বা কোনো পলিনেটর লাগে না। নো রিকোয়ারমেন্ট অফ ভেক্টর অর পলিনেটর ইন কেস অফ সেলফ পলিনেশন। সেলফ পলিনেশনের ক্ষেত্রে আমরা কিন্তু সেইভাবে কোনো ভ্যারিয়েশন দেখতে পাই না, কোনো রকমের জেনেটিক ভ্যারিয়েশন বা কোনো রকমের বৈচিত্র্য দেখতে পাই না। কেন? বিকজ এটা সেম ফ্লাওয়ারের মধ্যেই হচ্ছে। কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট প্লান্ট এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট প্লান্টের দুটো ইন্ডিপেন্ডেন্ট ফ্লাওয়ারের মধ্যে যদি ক্রস পলিনেশন হয় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভেক্টর ইজ ম্যান্ডেটরি অ্যান্ড জেনেটিক ভ্যারিয়েশন কামস ইন কেস অফ ক্রস পলিনেশন। তাহলে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যারিয়েশন বা বৈচিত্র্য দেখতে পাই। ক্লিয়ার? তাহলে এখানে 4 এর আনসারটা কিন্তু হয়ে যাচ্ছে কি না অপশন এ, রাইট? তাহলে 4 এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পলিনেশন বা পরাগযোগ বলতে বোঝায় ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা। এবং ভেক্টর বা পলিনেটর বিভিন্ন হতে পারে, সেটা ইনসেক্ট হতে পারে, এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, ইনসেক্টের মধ্যেও অনেক ভ্যারিয়েশন রয়েছে, ইট কুড বি এনিথিং। ঠিক আছে? তাহলে এটা কিন্তু এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ক্রস পলিনেশন। নেক্সট কোয়েশ্চেন, বায়োফার্টিলাইজার্স আর লিভিং অর্গানিজমস। Biofertilizers are living organisms. Option A, increase soil nutrients. Option B, optimize ecological advantages. Option C, reduce the risks to the environment. Option D, all of this. Biofertilizer মানে হচ্ছে জৈব সার। দেখো, বায়োফার্টিলাইজার মানে এখানে বেশ কিছু লিভিং অর্গানিজমস রয়েছে। হোয়াট আর দ্য লিভিং অর্গানিজমস প্রেজেন্ট ইন বায়োফার্টিলাইজার? অ্যাসিটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলাম, রাইজোবিয়াম অ্যান্ড ব্লু গ্রিন অ্যালগি অর সায়ানোব্যাকটেরিয়া। What is the advantage of using biofertilizer over chemical fertilizer? কেমিক্যাল ফার্টিলাইজারের ক্ষেত্রে কেমিক্যাল ফার্টিলাইজার ফর্মেশন যখন করা হয় তখন কেমিক্যাল ফার্টিলাইজারের যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো অনেকটা ব্যালেন্সড, এবং কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু ইউজ করে অনেকগুলো বেনিফিট আমরা পাই। প্রোডাক্টিভিটি ম্যাক্সিমাইজ করা হয়, এগুলো অবশ্যই কিন্তু, এবং ইজিলি অ্যাভেলেবল অলসো। বাট ডিসঅ্যাডভান্টেজ ইজ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে কিন্তু সয়েলের যে কোয়ালিটি অফ সয়েল
সেটা হ্যাম্পার করে, অ্যাট দ্য সেম টাইম এনভায়রনমেন্টাল পলিউশনও হয়, পরিবেশ দূষণও হয়। তাহলে টু কমব্যাট দ্যাট প্রবলেমস, সেই প্রবলেমগুলোকে কমব্যাট করার জন্য এই বায়ো ফার্টিলাইজারের কনসেপ্ট আসে, যেখানে আমরা বেশ কিছু লিভিং অর্গানিজমসকে ইউজ করি, অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি বা দেখতেই পাচ্ছি রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার, এরা নাইট্রোজেন ফিক্সেশন করে এবং মাটির যে উর্বরতা বা সয়েলের যে ফার্টিলিটি সেটাকে ধরে রাখে, অ্যাট দ্য সেম টাইম সয়েল নিউট্রিয়েন্টসগুলোকে আবার ফিরিয়ে আনে এবং সয়েলটাকে অনেক বেশি এনরিচ করে বাই অপটিমাইজিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স। ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু রিডিউস দ্য রিস্কস টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ দূষণ হওয়ার যে সম্ভাবনা সেটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেয়। তাই বর্তমানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যেগুলো কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার, সেগুলোর সাবস্টিটিউট হিসেবে কিন্তু এখন উই আর ইউজিং বায়ো ফার্টিলাইজার, কারণ বায়ো ফার্টিলাইজারের অনেকগুলো বেনিফিট কিন্তু আমরা এখান থেকে জানলাম। তাহলে অ্যাজ পার দিস কোয়েশ্চেন যে অপশনগুলো রয়েছে, অপশন এ ইনক্রিজ সয়েল নিউট্রিয়েন্টস, অপশন বি অপটিমাইজ ইকোলজিক্যাল অ্যাডভান্টেজেস, অপশন সি reduce the risks to the environment, option D all of the above. The correct answer will be all of the above. Next question, পরবর্তী প্রশ্ন, oxygen released in the process of photosynthesis comes from. তো photosynthesis মানে আমরা প্রত্যেকে জানি, the word photo indicates light and synthesis means preparation or production. Photosynthesis means preparation of carbohydrate in presence of sunlight by using raw materials carbon dioxide and water, right? তাহলে প্লান্ট কি করছে, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারকে র মেটেরিয়ালস হিসেবে ট্রিট করছে এবং আলটিমেটলি যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা কি, প্রোডাক্ট হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ আমরা যেটাকে বলি গ্লুকোজ। At the same time photosynthesis প্রসেসটাতে একটা বাই প্রোডাক্ট তৈরি হয়। What is the byproduct of photosynthesis process? Byproduct হচ্ছে অক্সিজেন। তার মানে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করার ক্ষেত্রে প্লান্ট যখন কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারকে নেয়, ওয়াটারকে ইউজ করে অ্যাজ র মেটেরিয়ালস এবং with the help of carbon dioxide and water in presence of chlorophyll and sunlight, প্লান্ট যখন ফটোসিনথেসিস প্রসেসটাকে কমপ্লিট করে, দ্য এন্ড প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস ইজ গ্লুকোজ, যেটা প্লান্টের বেনিফিটের জন্য ব্যবহৃত হয়। অ্যাট দ্য সেম টাইম অ্যাপার্ট ফ্রম গ্লুকোজ প্লান্ট কী করে, আরেকটা বাই প্রোডাক্ট ফর্ম করে যার নাম হচ্ছে অক্সিজেন, যেটা আমাদের রেসপিরেশনে কাজে লাগে। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি কি না বাই প্রোডাক্ট, কারণ প্লান্টের ডিরেক্ট বেনিফিটে কিন্তু অক্সিজেন লাগে না। ক্লিয়ার? তাহলে আমাকে কোয়েশ্চেনটা করেছে যে অক্সিজেন যেটা ফটোসিনথেসিস প্রসেসে রিলিজড হয়, হোয়াট ইজ দ্য সোর্স অফ অক্সিজেন, এই অক্সিজেনের উৎস কি? আনসার উইল বি ওয়াটার, কারণ আমরা জানি H2O ভেঙে H প্লাস আর OH মাইনাস তৈরি হয়, রাইট, ইন প্রেজেন্স অফ সানলাইট। দ্য প্রসেস ইজ কল্ড photolysis. Photolysis means breakdown of water in presence of sunlight. তাহলে সানলাইটের প্রেজেন্সে ওয়াটারটা ব্রেকডাউন হয়ে H প্লাস অ্যান্ড OH মাইনাস তৈরি করছে এবং এই OH মাইনাস থেকেই আলটিমেটলি অক্সিজেন তৈরি হয়। এবার OH মাইনাস থেকে অক্সিজেন তৈরির মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েটস রয়েছে, কিন্তু ফাইনাল প্রোডাক্ট ইজ অক্সিজেন। তাহলে অক্সিজেনের সোর্স হচ্ছে ওয়াটার, তাহলে আনসার উইল বি অপশন বি। ক্লিয়ার? এই যে পাইরুভিক অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি, পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি এন্ড প্রোডাক্ট অফ
এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের শেষ যৌগটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হয়, তাই জন্য গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্টের নাম হচ্ছে কি না পাইরুভিক অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, খুব ভালো কোয়েশ্চেন। এটা যে চ্যাপ্টারের কোয়েশ্চেন সেটা হচ্ছে প্লান্ট মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। ক্লিয়ার? Plants bend towards the source of light on account of the movement of the curvature is known as, তাহলে আমরা প্রত্যেকে জানি যে প্লান্টের যে মুভমেন্ট, হোয়াট ইজ মুভমেন্ট? মুভমেন্ট মিন্স কার্ভেচার অফ লিমস, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা। মুভমেন্ট বা চলন কাকে বলে না অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকেই আমরা চলন বলি, এবং চেঞ্জিং অফ পজিশন অর্থাৎ স্থান পরিবর্তন করাটাকে আমরা কি বলি? গমন। রাইট? তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যখন প্লান্টের বেন্ডিং মুভমেন্ট হয় সেটা যদি কোনো একটা পার্টিকুলার স্টিমুলাসের উপর ডিপেন্ড করে তখন তাকে আমরা বলি প্যারাটনিক বা ইনডিউসড মুভমেন্ট। প্যারাটনিক বা ইনডিউসড মুভমেন্ট, প্যারাটনিক বা ইনডিউসড মুভমেন্ট। রাইট? তাহলে এখানে স্টিমিউলি হিসেবে কাজ করছে হচ্ছে আলো বা লাইট। লাইট ইজ আ স্টিমিউলি। তাহলে উদ্ভিদের কোনো একটা অংশ যদি আলোর দিকে বেঁকে যায় টুয়ার্ডস লাইট, তাহলে এই যে এখানে লেখা আছে টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট বা আলোর দিকে বেঁকে যায়, দ্যাট মিন্স লাইট অ্যাক্টস অ্যাজ আ স্টিমিউলাস এবং লাইটের ডিরেকশনটাকে ফলো করছে। লাইটের ডিরেকশনটাকে ফলো করা হচ্ছে, অর্থাৎ আলো যেদিক থেকে আসছে, লাইটের সোর্স যেদিকে রয়েছে, গাছটা কিন্তু সেদিকেই বেঁকে যাচ্ছে। তাহলে ইট ইজ আ কাইন্ড অফ বেন্ডিং মুভমেন্ট ওয়্যার লাইট অ্যাক্টস অ্যাজ আ স্টিমিউলাস, এবং এক্ষেত্রে কিন্তু লাইটের যে ডিরেকশন, প্লান্ট কিন্তু লাইটের ডিরেকশনটাকে ফলো করছে, তাই তো? মুভমেন্ট টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ লাইট। তাহলে এই ধরনের মুভমেন্টকে আমরা কি বলবো? জিওট্রপিজম, থিগমোট্রপিজম, কেমোট্রপিজম, ফোটোট্রপিজম। তো যদি আমরা এটার আনসার নাও জানি সেক্ষেত্রে আমরা অলওয়েজ একটু আগের কোয়েশ্চেনেই বললাম যে ফোটো কথাটার মানে হচ্ছে লাইট। ফোটো কথাটার মানে হচ্ছে লাইট বা আলো, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে ফোটোট্রপিজম, কারণ এখানে স্টিমিউলাস হিসেবে লাইট কাজ করছে। তো এখানে আদার অপশনগুলোকে যদি আমরা কনসিডার করি প্রত্যেকটাই ডিরেকশনকেই বোঝাচ্ছে, ডিরেকশনকে ইন্ডিকেট করছে। জিওট্রপিজমের ক্ষেত্রে হচ্ছে গ্র্যাভিটি, থিগমোট্রপিজমের ক্ষেত্রে কন্ট্যাক্ট বা টাচ, কেমোট্রপিজমের ক্ষেত্রে কিন্তু স্টিমিউলি হিসেবে কাজ করে কেমিক্যাল। রাইট? তাহলে দিস অল আর দ্য টাইপস অফ প্যারাটনিক অর ইনডিউসড মুভমেন্ট ওয়্যার স্টিমিউলাস আর ইনভলভড, যেখানে স্টিমিউলি রয়েছে এবং ডিরেকশনকে ফলো করে যে মুভমেন্ট হয় তাকে আমরা বলি ট্রপিজম বা টপিক মুভমেন্ট। তাহলে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ ফোটোট্রপিজম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, মিউটেশন ইজ, এটা জেনেটিক্সের প্রশ্ন এবং মিউটেশন টপিকটা ইটসেলফ খুব ইম্পর্টেন্ট। আমাদের স্টাফ সিলেকশন কমিশনের যে আপকামিং CHSL পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষার জন্য কিন্তু জেনেটিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে আমরা কিন্তু মিউটেশন টপিকটা খুব ভালো করে পড়ব, টাইপস অফ মিউটেশন খুব ভালো করে পড়ব, কত রকমের ক্রোমোসোমাল ডিসঅর্ডার রয়েছে, কী নিউমেরিক্যাল ডিসঅর্ডার, কী স্ট্রাকচারাল ডিসঅর্ডার, সেগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? তো মিউটেশন কথাটার বাংলা হচ্ছে পরিব্যক্তি। মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে হঠাৎ করে একটা পরিবর্তন। আমাদের সেলের যে জেনেটিক মেটেরিয়াল রয়েছে, ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে যদি হঠাৎ করে কোনো একটা অস্বাভাবিক পরিবর্তন আমরা লক্ষ্য করি তাকেই বলা হয় কি মিউটেশন। ক্লিয়ার? তাহলে এখানে অপশন কি দিচ্ছে? মিউটেশন ইজ আ ফ্যাক্টর রেসপন্সিবল ফর প্লান্ট গ্রোথ,
মিউটেশনের সাথে প্লান্ট গ্রোথের আদৌ কোনো সম্পর্ক নেই। অপশন বি বলছে আ চেঞ্জ উইচ অ্যাফেক্টস দ্য অফস্প্রিং অফ F2 জেনারেশনস অনলি। F2 জেনারেশন মানে হচ্ছে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, যেটা আমরা মেন্ডেলের মোনোহাইব্রিড বা ডাইহাইব্রিড ক্রসে পেয়েছিলাম। তো এখানে F2 জেনারেশনের কোনো কনটেক্সট নেই। অপশন সি বলছে আ চেঞ্জ দ্যাট ইজ ইনহেরিটেড। ইনহেরিটেড কথাটার মানে কি? মানে হচ্ছে প্রিভিয়াস জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যেটা ট্রান্সমিট করে, দ্যাট ইজ ইনহেরিটেড। তাই তো ইনহেরিটেন্স ফ্যাক্টর আমরা বলি জিনকে, তাই তো। হোয়াট ইজ ইনহেরিটেন্স? ইনহেরিটেন্স মানে হচ্ছে ট্রান্সমিশন। তাহলে প্রিভিয়াস জেনারেশন থেকে পূর্ববর্তী জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের যে ট্রান্সমিশন অফ জিনস, সেটাকেই আমরা বলছি ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স ফ্যাক্টর বা ইনহেরিটেন্স অফ জিন। তাহলে অপশন সি হচ্ছে আ চেঞ্জ দ্যাট ইজ ইনহেরিটেড। লাস্ট অপশন ইজ আ চেঞ্জ উইচ অ্যাফেক্টস দ্য প্যারেন্ট। কোনটা এখানে সঠিক উত্তর হবে? এখানে বলেছে দেখো, মিউটেশন রেফার্স টু এনি চেঞ্জ ইন দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স অ্যাজ আ রেজাল্ট অফ ফেলিয়ার অফ টু রিভার্ট দ্য চেঞ্জ। তাহলে কোনো একটা নিউক্লিওটাইড সিকোয়েন্সের মধ্যে যদি আমরা আকস্মিক কোনো পরিবর্তন লক্ষ্য করি, যেটা পরবর্তী জেনারেশনে ট্রান্সমিট হতে পারে বা ইনহেরিটেড হতে পারে, সেই পরিবর্তনটাকেই বলা হচ্ছে কি? বলা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। তাহলে অ্যাজ পার দ্য অপশন কোনটা সঠিক উত্তর? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে 8-এর আনসার হচ্ছে অপশন সি। এটা খুব ভালো একটা প্রশ্ন। এটা আমাদের যে চ্যাপ্টারের কোয়েশ্চেন সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। তাহলে এটা কিন্তু ইভিএস এর একটা প্রশ্ন, এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা প্রশ্ন। প্রশ্নটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড আন্ডার ইন সিটু কনজারভেশন। আমাদের যে কনজারভেশন স্ট্র্যাটেজি রয়েছে, বায়োডাইভার্সিটি কনজারভেশন, অর্থাৎ যে জীববৈচিত্র্য রয়েছে আমাদের, সেই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করাটা অত্যন্তভাবে জরুরি। কেন? টু মেনটেন্স দ্য ব্যালেন্স অফ আওয়ার ইকোসিস্টেম। তাহলে টু মেনটেন দ্য ব্যালেন্স অফ আওয়ার ইকোসিস্টেম, আমাদের বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য, সেই ভারসাম্যকে বজায় রাখার জন্য, ইকোসিস্টেমের ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য এই বায়োডাইভার্সিটি কনজারভেশন ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট। এবং টু স্ট্র্যাটেজিস আর দেয়ার। এই কনজারভেশনের জন্য দুটো স্ট্র্যাটেজি অ্যাভেলেবল রয়েছে, একটা হচ্ছে ইনসিটু আর একটা হচ্ছে এক্সিটু। ইনসিটু মোড অফ কনজারভেশন যেটা, সেটা সেই টাইপের কনজারভেশনে যারা ওয়াইল্ড লাইফ রয়েছে, তারা যে পরিবেশে কমফোর্টেবল, যে পরিবেশে তারা জন্মেছে, যে পরিবেশে তাদের আপব্রিঙ্গিং হয়েছে, তাদেরকে সেখানেই রাখা হয়। ক্লিয়ার? সেটা অনেক বড় একটা লার্জ জিওগ্রাফিক্যাল একটা বাউন্ডারি, এবং তার মধ্যে তাদেরকে সংরক্ষণ করা হয়, দ্যাট ইজ ইনসিটু কনজারভেশন। এবং ইনসিটু কনজারভেশনের মধ্যে ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, রিজার্ভ ফরেস্ট, এগুলো সবটাই পড়ে। এবং যদি আমরা ইনসিটু কনজারভেশন না করি, সেক্ষেত্রে অ্যানাদার স্ট্র্যাটেজি ইজ অ্যাভেলেবল, দ্যাট ইজ এক্সিটু কনজারভেশন। সেখানে কি করা হয়? ইনসিটু কনজারভেশন না করে সেই ধরনের অ্যানিমালগুলোকে আর্টিফিশিয়ালি কোনো একটা জায়গাতে রিলোকেট করা হয় এবং সেখানে তাদেরকে রেখে সায়েন্টিফিক্যালি মনিটর করা হয় এবং প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ করা হয় ফর ডিফারেন্ট ইন্টারেস্ট। রাইট? তাহলে জুলজিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, জিন ব্যাংক, সিড ব্যাংক, ক্রায়ো প্রিজার্ভেশন, ঠিক আছে? তো এগুলো ইভেন অ্যাকোরিয়াম, এটাও কিন্তু একটা খুব স্মল স্কেলে আমরা বলতে পারি এক্সিটু কনজারভেশন। তাহলে কনজারভেশন আউটসাইড দ্য ওন হ্যাবিটেট অফ ওয়াইল্ড লাইফ, সেটাই কিন্তু এক্সিটু কনজারভেশন। তাহলে কোয়েশ্চেন কি বলেছে? Which of the following is not included under in situ conservation? তাহলে নিম্নলিখিত কোনটিকে আমরা ইন সিটু কনজারভেশনের পারভিউতে আনি না? এখানে আমাদেরকে নট ওয়ার্ডটাতে এমফাসাইজ করতে হবে, কোনটাকে আনা হয় না। Which of the following is not included under in situ conservation? তার মানে which of the following is not a part of in situ conservation? That means ex situ conservation এর পার্ট কোনটা? ex situ conservation এর পার্ট কোনটা? অপশন এ ন্যাশনাল পার্ক, অপশন বি
বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশন সি স্যাংচুয়ারি, অপশন ডি বোটানিক্যাল গার্ডেন। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? বোটানিক্যাল গার্ডেন, রাইট? তাহলে এগুলো কিন্তু আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে এবং কোনটা ইনসিটু কনজারভেশনের পার্ট, কোনটা এক্সিটু কনজারভেশনের পার্ট, সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, ভলিউম অফ ব্লাড ফাউন্ড ইন আ হেলদি পারসন। দেখো এগুলো খুব বেসিক প্রশ্ন, খুব ছোট প্রশ্ন দেখে হয়তো মনে হচ্ছে ইজি, কিন্তু এই টাইপের কোয়েশ্চেনই পরীক্ষায় আসবে এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডকে ফলো করো দেখবে ঠিক এরকম কোয়েশ্চেনই কিন্তু এই স্ট্যান্ডার্ডটাকেই ফলো করা হয়েছিল। ঠিক আছে? তো আমি তোমাদের বলেছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে যে আমাদের পরীক্ষায় কিন্তু ব্লাড অ্যান্ড সার্কুলেশন, বিশেষ করে ব্লাডের পুরো ডিটেলসটা আমাদের খুব ভালো করে জানতে হবে। মানে হোয়াট ইজ ব্লাড, ব্লাড ফর্মিং সেলস, ব্লাড ফর্মিং যে ব্লাড ফর্মেশন প্রসেসটার নাম কি, বা দ্য স্টাডি উইচ ডিলস উইথ ব্লাড, ব্লাড রিলেটেড যে স্টাডি তাকে আমরা কি বলি, এবং কম্পোজিশন অফ ব্লাড, রক্তের উপাদানগুলো কি কি, কত পার্সেন্ট প্লাজমা রয়েছে, কত পার্সেন্ট ব্লাড কর্পাসেল রয়েছে, প্লাজমার মধ্যে কি কি ইম্পর্টেন্ট প্রোটিন ফ্যাক্টর রয়েছে, তাদের প্রত্যেকটার কি কাজ, এবং ব্লাড কর্পাসেলসের মধ্যে কি রয়েছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, কোনটার কি কাজ, এই ডিটেলসটা কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। পিএইচ অফ ব্লাড কত, 7.4, এবং ভলিউম অফ ব্লাড, এই যে পুরো বিষয়টা আমি বললাম, ব্লাডের সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের ব্লাড টপিকটা খুব ভালো করে রেডি করতে হবে। তাহলে এখানে অপশান দেখতে পাচ্ছি, ভলিউম অফ ব্লাড ফাউন্ড ইন আ হেলদি পারসন, অপশান এ 3 to 4 লিটার, অপশান বি 4 to 5 লিটার, অপশান সি 5 to 6 লিটার, অপশান ডি 6 to 7 লিটার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য অপশান এখানে সঠিক উত্তর হচ্ছে 5 to 6 লিটার। তোমাদেরকে অপশানে 5 লিটারও দিতে পারে, আবার 5.5 লিটারও দিতে পারে। তো সেই জন্য আমরা এই রেঞ্জটাকে ফলো করব, 5 to 6 লিটার। ক্লিয়ার? কিন্তু এই ব্লাড ভলিউমটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কিন্তু ভ্যারি করে। প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালের মধ্যে কিন্তু সেম ভলিউম অফ ব্লাড প্রেজেন্ট থাকে না, এটা অনেকটা বডি ওয়েট এবং সাইজের ওপরও ডিপেন্ড করে। তাহলে বডি ওয়েটের 7 to 8% মতো কিন্তু ব্লাড থাকে, অর্থাৎ কারোর বডি ওয়েট যদি 60 কেজি হয় তার 7 to 8% মানে অলমোস্ট 4.3 থেকে ওই 4.4 to 4.7 লিটার এরকম একটা অ্যামাউন্ট কিন্তু আসে। এবং অবশ্যই এটা ভ্যারিয়েবল, কারণ প্রত্যেকের ওয়েট 60 কেজি ডেফিনেটলি নয়, কারোর বেশি হতে পারে, কারোর কমও হতে পারে। বাট আমাদের পরীক্ষায় এই ফিক্সড কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করবে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে রক্তের পরিমাণ কত। আনসার ইজ 5 লিটার অর 5.5 লিটার, যে কোনো একটাই অপশানে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই রেঞ্জটাকে চুজ করলাম, দ্যাট ইজ 5 to 6 লিটার। ডান? বোঝা গেল? পরের কোয়েশ্চেন, which of the following organisms fix nitrogen in aquatic ecosystem? অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবর্ধন করতে সাহায্য করে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? অপশান এ ফাঙ্গি বা ছত্রাক, অপশান বি কেমো অটোট্রপস। কেমো অটোট্রপস এরা কিন্তু মনে রাখতে হবে, এরা কিন্তু সেলফ প্রডিউসিং বা সেলফ নারিশিং, অর্থাৎ এরা নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে। অপশন সি সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, এরাও ফটোসিনথেসিস করতে পারে, ব্লু গ্রিন অ্যালগি। লাস্ট অপশন ইজ ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে বলেছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবর্ধন করতে সাহায্য করে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি? ফাঙ্গি, কেমো অটোট্রপস, সায়ানোব্যাকটেরিয়া অ্যান্ড ফাইটোপ্ল্যাঙ্কটন।
সঠিক উত্তর কোনটা হবে? এখানে কারেক্ট আনসারটা আমরা করব হচ্ছে অপশন সি, সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি। Question number 12. In a natural ecosystem, which pyramid can never be inverted? তো আমরা কিন্তু নর্মালি আমাদের ইকোলজিক্যাল পিরামিড বা এলটনিয়ান পিরামিডের কনসেপ্ট পড়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা 3 ধরনের পিরামিড পাই। একটা হচ্ছে পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, আর একটা হচ্ছে পিরামিড অফ এনার্জি। তো এই 3 ধরনের পিরামিডের মধ্যে ফুড চেইন টু ফুড চেইন ভ্যারি করে। বেশ কিছু পিরামিড রয়েছে যারা আপরাইটও হতে পারে, আবার ইনভার্টেডও হতে পারে। ইট ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য ফুড চেইন টু ফুড চেইন এটা ভ্যারি করে। তাহলে আমাকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে কোনো একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র বা ন্যাচারাল ইকোসিস্টেমের রেসপেক্টে উইচ পিরামিড ক্যান নেভার বি ইনভার্টেড, কোন পিরামিডটি কখনো উল্টানো হতে পারে না, ইরেসপেক্টিভ অফ দ্য সিচুয়েশন, যে কোনো ফুড চেনেই থাকুক না কেন, কোন পিরামিডটা অলওয়েজ আপরাইট হয়, কখনো ইনভার্টেড হয় না। অপশন এ পিরামিড অফ নাম্বারস, অপশন বি পিরামিড অফ এনার্জি, অপশন সি পিরামিড অফ বায়োমাস, অপশন ডি অল ক্যান বি ইনভার্টেড। এটা আমরা আনসারটা উইদাউট এনি মিস অপশন বি করব, পিরামিড অফ এনার্জি। অর্থাৎ আমরা জানি যে যারা গ্রিন প্লান্টস রয়েছে বা প্রডিউসার রয়েছে তারাই কিন্তু ম্যাক্সিমাম এনার্জির বেনিফিটটা এনজয় করে এবং সাবসিকুয়েন্ট ট্রফিক লেভেলে এনার্জির পরিমাণটা কিন্তু কমতে থাকে, বাড়ার পরিবর্তে কমতে থাকে, রাইট? তাহলে আমরা যদি প্রডিউসার থেকে সাবসিকুয়েন্ট লেভেলে মুভ করি তাহলে দেখব শক্তির পরিমাণটা বাড়ার পরিবর্তে কমছে, রাইট? এবং যে অ্যাপেক্স কনজিউমার বা আলটিমেট কনজিউমার থাকবে অ্যাজ পার দিস পিরামিড, এখানে অ্যাপেক্স কনজিউমার হচ্ছে টারশিয়ারি কনজিউমার, যার কাছে এনার্জিটা সব থেকে কম পরিমাণে গিয়ে পৌঁছলো, তাই তো? তাহলে আলটিমেট কনজিউমারের কাছে এনার্জির পরিমাণটা একেবারেই কম যাবে এবং দ্য ফ্লো অফ এনার্জি ইজ অলওয়েজ ইউনিডাইরেকশনাল, অর্থাৎ শক্তি প্রবাহের অভিমুখটা সবসময়ের জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশন মেনটেন করে, রাইট? তাহলে সেই জন্য পিরামিড অফ এনার্জি কিন্তু অলওয়েজ শক্তির পিরামিড কিন্তু কি হয়, ইন আ ন্যাচারাল ইকোসিস্টেম উইচ পিরামিড ক্যান নেভার বি ইনভার্টেড, পিরামিড অফ এনার্জি, যেটা কখনো উল্টানো হতে পারে না। তাহলে অপশন কি হবে? অপশন হবে বি। কোয়েশ্চেন নাম্বার 13 বলছে উইচ অফ দিস ইজ নট আ লিভিং ফসিল, কোনটি জীবন্ত জীবাশ্ম নয়? লিভিং ফসিল মানে হচ্ছে যাদের কন্টেম্পোরারি বা সমসাময়িক যে অর্গানিজমসগুলো ছিল তো তারা কিন্তু হারিয়ে গেছে, কিন্তু বেশ কিছু অর্গানিজম এরকম রয়েছে যারা উইদাউট এনি সিগনিফিকেন্ট চেঞ্জ তারা কিন্তু রয়ে গেছে একটা লং পিরিয়ড অফ টাইম জুড়ে, তারা কিন্তু এই আর্থেই থেকে গেছে এবং উইদাউট এনি সিগনিফিকেন্ট চেঞ্জ, অথচ তাদের যারা ক্লোজ তারা কিন্তু হারিয়ে গেছে, তারা এক্সটিংক্ট হয়ে গেছে, দে গট এক্সটিংক্ট। তো এখানে কোয়েশ্চেনটা বলেছে কোনটা লিভিং ফসিল নয়? আর্কিওপটেরিক্স, ডাক বিল্ড, প্লাটিপাস, লাংফিশ, আরেকটা অপশন ডি ফ্রগ। এটা আনসার হচ্ছে অপশন ডি ফ্রগ। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ ইজ দ্য বেস্ট স্টেজ টু অবজার্ভ দ্য শেপ, সাইজ অ্যান্ড নাম্বার অফ ক্রোমোজোম। তার মানে আমরা যখন সেল ডিভিশনের কনসেপ্ট পড়েছি তখন দেখেছি যে ক্যারিওকাইনেসিসকে আমরা 4টে ভাগে ভাগ করি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো এই 4টে ফেজের মধ্যে ক্রোমোসোমকে কাউন্ট করার জন্য, ক্রোমোসোমের শেপ অ্যান্ড সাইজকে স্টাডি করার জন্য যে ফেজটা বেস্ট তার নাম কি? মেটাফেজ, প্রোফেজ,
টেলোফেজ, ইন্টারফেজ, যদিও ইন্টারফেজের সাথে বাকি তিনটের কোনো সম্পর্ক নেই, ইন্টারফেজের যে তিনটে দশা রয়েছে দ্যাট ইজ G1, S অ্যান্ড G2। ইন্টারফেজটা একটা সেপারেট ফেজ যেখানে সেল তার ডিভিশন করার জন্য যাবতীয় যা প্রস্তুতি সেই প্রস্তুতি গ্রহণ করে, এবং মাইটোটিক ফেজ বা এম ফেজ আমরা যেটাকে বলি সেখানে কিন্তু ডিভিশনটা স্টার্ট হয়, রাইট? তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো ক্যারিওকাইনেসিসের যে স্টেপগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কোন স্টেপটাতে আমরা ক্রোমোসোমকে গুনতে পারি, তাদের শেপ এবং সাইজকে প্রপারলি ভিজুয়ালাইজ করতে পারি, এখানে আনসারটা হবে মেটাফেজ। মেটাফেজে আমরা দেখতে পাই যে একদম মাঝ বরাবর ক্রোমোসোমগুলো কিন্তু ইকুয়েটর রিজিয়ন বরাবর কিন্তু তারা অবস্থান করে, এবং ইন দিস ফেজ ক্রোমোসোমস কুড বি কাউন্টেড অ্যান্ড ভিজুয়ালাইজড প্রপারলি। এতটাই প্রপার আর এতটাই ডিস্টিংক্ট হয়ে যায় ক্রোমোসোমগুলো যে তাদেরকে আমরা ডেফিনেটলি কাউন্ট করতে পারি এবং তাদের শেপ বা সাইজকেও কিন্তু স্টাডি করতে পারি, রাইট? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্যাট ইজ মেটাফেজ। লাস্ট কোয়েশ্চেন অফ টুডে সেশন, দেখো লাস্ট কোয়েশ্চেন কি বলছে, আইডেন্টিফাই দ্য হরমোন, আইডেন্টিফাই দ্য হরমোন দ্যাট কজেস দ্য স্মুথ ইউটেরাইন মাসেল। একটা পার্টিকুলার হরমোনকে আইডেন্টিফাই করতে বলছে যেটা স্মুথ ইউটেরাইন মাসেলকে, অর্থাৎ আমাদের ইউটেরাসের যে পেশি, জরায়ুর যে পেশি, সেই পেশিকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে ডিউরিং অ্যানিমাল পার্টুরেশন। দিস হরমোন ইজ রিলিজড বাই পিটুইটারি গ্ল্যান্ড, অর্থাৎ মা যখন সন্তান প্রসব করেন তখন সন্তান প্রসব করার সময়কালে জরায়ুর সংকোচন প্রসারণ করতে সাহায্য করে যে পার্টিকুলার হরমোনটা, যেটা অবভিয়াসলি পিটুইটারি থেকে সিক্রেশন হয়, তার নাম কি? অপশন এ ভেসোপ্রেসিন, অপশন বি অক্সিটোসিন, অপশন সি প্রোল্যাকটিন, অপশন ডি গোনাডোট্রফিন। তাহলে এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন, এই অক্সিটোসিনটা মায়ের সাথে সন্তানের যে সংযোগ, যে কানেকশন, সেই কানেকশনটাকে এস্টাবলিশ করে। মায়ের সাথে সন্তান যে আম্বিলিক্যাল কর্ড দিয়ে পরস্পরের সাথে অ্যাটাচড হয়ে থাকে, তাদের মধ্যে সংযোগ সূত্র হিসেবে কাজ করে হচ্ছে এই প্লাসেন্টা, এবং এই মায়ের সাথে সন্তানের যে ইমোশনাল ব্যালেন্স সেটাকে বজায় রাখে। প্লাস প্রেগনেন্সির সময়কালে যে ইটিং বিহেভিয়ার বা মেটাবলিজম, সেগুলোকে ইভেন এন্টায়ার প্রেগনেন্সি ফেজটাকেই মেনটেন করে হচ্ছে অক্সিটোসিন। আর যখন লেবার পেন হয় তখন সন্তান প্রসবকালীন সময়তেও কিন্তু অক্সিটোসিন যথেষ্ট সাহায্য করে, এবং সবথেকে বড় কথা ব্রেস্ট ফিডিংয়েও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ আমরা জানি যে মিল্ক সিক্রেশনে কিন্তু অক্সিটোসিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্লিয়ার? তাহলে অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন, যার আরেকটা নাম হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই দুটোই কিন্তু পিটুইটারির পশ্চেরিয়ার পার্ট থেকে সিক্রেশন হয়। এদেরকে আমরা বলি হচ্ছে নিউরো হরমোন, রাইট? তাহলে মোটামুটি হরমোন থেকে আমরা কিন্তু বেশ কয়েকটা কোয়েশ্চেন পেলাম। তো এটাই মোটামুটি আজকের ক্লাসের আমাদের কন্টেন্ট ছিল। তো তোমাদের যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে ফর এক্সাম, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব অ্যাকর্ডিংলি সেই ধরনের কিছু কন্টেন্ট ক্লাসে নিয়ে আসার। এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই চ্যানেলটাকে ডেফিনেটলি কিন্তু তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।